প্রিয় দর্শক, বইমেলা নিয়ে মিডিবেসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আবরাই মনির। আজকে আমরা কথা বলবো ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটির উপর। বইটি যিনি লিখেছেন ডক্টর কামরুজ্জামান নাবিল, ইরান ফেরত চিকিৎসক, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা তার সাথে আজকের এই বই নিয়ে একেবারে বিস্তারিত জানার চেষ্টা করবো। ডক্টর নাবিল ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বইটি লেখার পেছনে আসলে মূল প্রেরণা কি, একটু শুরুতে আমরা জানতে চাই, একেবারে ভূমিকা ছাড়া আসলে কোন চিন্তা থেকে বা কোন প্রেরণা থেকে বইটি লিখেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমি 2013 সালের লাস্টে যখন ইরানে যাই, তো সেখানে পড়াশোনার শুরুতে আসলে যে বিষয়টি কিছু প্রক্রিয়া আছে, যে সমস্যাগুলো আছে, তো যখন স্কলারশিপ পাইলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে আসলে দেশের বাইরে এভাবে ইরান সরকারের স্কলারশিপ পাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয়। এবং এই সৌভাগ্যের বিষয় পাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে সেখানকার পরিবেশগুলো দেখেছি। তো এই দীর্ঘ একটা পথ চলার 7 বছরের একটি পথ চলা ছিল আমার সেখানে। তো সেখানে পথ চলা শুরু মানে মাঝে মাঝে আমি চিন্তা করতাম যে আসলে ইরানে যে আমি পড়াশোনার সুযোগ পেলাম, এটা আসলে আমার রবের পক্ষ থেকে একটি নিয়ামত আমার কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমি এই আমি যে শিক্ষাটা অর্জন করছি বা যে পরিবেশগুলো দেখছি, এই জিনিসগুলো আসলে নিজের মাঝে না রেখে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ভালো কিছু যদি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তোবা সেই জিনিসটার একটা ভালো আউটকাম আসতে পারে। তো সেই হিসাবে আসলে মহান রব্বুল আলামিনের আসলে কৃতজ্ঞতা স্বরূপ সামান্য আমার কাছে মনে হয়েছে যে এই বইটা যদি আমি লিখি, তাহলে হয়তোবা মানুষ জানতে পারবে এবং ইরানের স্বাস্থ্য ব্যবস্থা আমার মাধ্যমে জেনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা অন্য দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নিজেরা ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়েছে। তো আচ্ছা, পাশাপাশি মানে মেডিকেল শিক্ষার্থী যারা আছে, যারা ইরানে হয়তো যেতে চায়, পড়াশোনা করতে চায়, তাদেরকে কোনো একটা মেসেজ বা বার্তা দেওয়ার কোনো ইচ্ছা ছিল কিনা আপনার? আসলে জি, অবশ্যই। যে আসলে এখানে যারা ইরানে পড়াশোনা করবে বা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা আগ্রহী হবে ইরানে পড়াশোনার ক্ষেত্রে, তারা অবশ্যই আসলে আমার কাছে মনে হয়েছে যে সেখানকার যে পরিবেশগুলো দেখে এসেছে, যে বিষয়টা বলছিলাম, তো এই পরিবেশগুলোতে আসলে কেউ যদি যায়, তাহলে সেক্ষেত্রে সেই জায়গা থেকে আসলে নিজে এবং জানতে পারবে। এবং সে যদি মনে করে যে একটি দেশের যারা বিশেষ করে ইরানের নিচে আছে বা দেখা যাচ্ছে কাছাকাছি অবস্থান আছে স্বাস্থ্য ব্যবস্থায়, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উত্তরণ করা যায় বা উন্নতি করা যায়, সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ভূমিকা রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে নতুন যারা মানে বাংলাদেশি শিক্ষার্থী বলি বা ইরানে পড়তে আগ্রহী যারা আছে, তাদের জন্য অবশ্যই একটা বড় ভালো একটা মেসেজ আমার কাছে মনে হয়েছে এখানে দিতে পেরেছি। আচ্ছা, বইয়ের মাধ্যমে তো আপনি এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ইরান থেকে যখন পড়াশোনা করে এসেছেন, স্বাভাবিকভাবে আপনার চারপাশে যারা মেডিকেলে পড়াশোনা করে বা মেডিকেলে পড়তে চায়, চিকিৎসক হতে চায়, এরকম কোনো শিক্ষার্থীর মধ্যে কি মানে ইরানের যাওয়ার ব্যাপারে, মেডিকেলে পড়ার ব্যাপারে কোনো আগ্রহ কথা কি আপনি জানতে পেরেছেন কিনা? আসলে মূলত বাংলাদেশে যারা মেডিকেলে পড়াশোনা মানে করতে ইচ্ছুক, তারা দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যখন সরকারি মেডিকেলে চান্স হয় না, বা দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু সরকারি মেডিকেলের চাইতে মনে করে যে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার আগ্রহী। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের বাইরে মেডিকেল পড়াশোনার আগ্রহ অনেকে থাকে। তো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ইরান সম্পর্কে লেখার কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে মেসেজ দিয়ে থাকে যে আসলে ইরানে মেডিকেল পড়াশোনা করতে যাওয়ার সুযোগ আছে কিনা, বা আপনি কিভাবে গেলেন, বা সেখানকার মেডিকেলের পরিবেশগুলো কেমন। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একটি মানে নিয়মিত বলা যায় যে একটি মেসেজ থাকে যে আসলে ইরানের পড়াশোনার বিষয়গুলো নিয়ে আগ্রহ নিয়ে ইরানে পড়াশোনার আগ্রহী শিক্ষার্থীদের। আচ্ছা, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ইরান, বহু বছর থেকে, মানে একেবারে আমরা যখন বেড়ে উঠছিলাম সেই সময় থেকে আমরা কিছু কিছু রাষ্ট্রের খবর পাই, যেমন ফিলিস্তিন স্বাধীনতা সংগ্রাম চলছে, কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম চলে, পাশাপাশি ইরানের মানে তাদের যে মানে কে বলা যায় বিরোচিত যে জীবনযাপন, তাদের যে বিরোচিত মনোভাব, এটা হতে পারে কোনো একটা কারণ যে তারা আসলে কোনো না কোনো দেশের সাথে কখনো না কখনো যুদ্ধে তাদেরকে লিপ্ত থাকতে আমি দেখেছি। এরকম একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আসলে ডাক্তার হওয়ার যে প্রক্রিয়াটা, এটা আসলে কতটা কঠিন বা সহজ আপনার কাছে মনে হয়েছে? এটা আসলে যখন আমরা 2013 লাস্টে যাই, তো তখন যে পরিবেশটা ছিল বলা যায় যে অনেকটা স্থিতিশীল পরিবেশ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ইরানের দুইভাবে এটা বলা যায়। একটি হচ্ছে যে ইরানের ভেতরকার কেমন পরিবেশ এবং বাইরে থেকে কেউ চাপিয়ে দিচ্ছে কিনা, একটি বিষয় রয়েছে। তো ইরানের মাঝে মাঝে দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিক্ষোভ হয়, দেখা যাচ্ছে অর্থনৈতিক যেহেতু বিভিন্ন অবরোধ রয়েছে পশ্চিমা বিশ্বের, তো সেক্ষেত্রে ইরানের ইন্টারনাল বিভিন্ন সময় আমাদের 7 বছরে থাকা অবস্থায় বিভিন্ন রকম বিক্ষোভ হয়েছে। তো সেক্ষেত্রে বিক্ষোভ হওয়ার সময় দেখা যাচ্ছে অনেকে নিহত হয়েছে। তো সেক্ষেত্রে সে সময় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রভাব পড়ে, তখন একটা মানসিক একটা চিন্তা, বা দেখা যাচ্ছে যে পরিবার থেকে যারা আছে তারা আমাদেরকে নিয়মিত কল দিত যে আসলে ইরানের কি অবস্থা, আমরা নিরাপদে আছি কিনা। তো এই অবস্থা, এবং দেখা যাচ্ছে এখন যেমন হামলা হচ্ছে, এর আগেও যেহেতু আমরা 2020 সালে জেনারেল কাসিম সুলাইমানিকে যখন হত্যা করা হলো, সে সময় কিন্তু একটা পরিবেশ ছিল, সে সময় আমরা কিন্তু ইরানে অবস্থান করেছি। এর পাশাপাশি আরেকটি যেটা বলবো সেটা হচ্ছে মহামারী করোনার সময়, সে সময় কিন্তু ইরানে অবস্থান করেছি। তো সেই ক্ষেত্রে এই পরিবেশগুলোকে উতরিয়ে
আসলে সেখানে মেডিকেল পড়ে এসে কমপ্লিট করা, আর পাশাপাশি দেখা যাচ্ছে যে নিজেদের যেহেতু আমরা অন্য ভাষা আমরা এখানে বাংলাদেশি, ওখানে দেখা যাচ্ছে ফার্সি ভাষা শিখতে হয়েছে, বা এই যে পরিবেশগুলো আমরা মনে হয় যে বাংলাদেশ থেকে অবশ্যই ইরানে যাওয়ার পরে যে আমরা পরিবেশগুলো আমরা প্রত্যক্ষ করেছি বা দেখেছি, সেই পরিবেশগুলো অবশ্যই কঠিন ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একটা লক্ষ্য ছিল যে আসলে আমরা মূলত এখানে পড়াশোনা করতে এসেছি এবং এই পড়াশোনা কিভাবে শেষ করব, এবং এই পড়াশোনা নিয়ে আমাকে বাংলাদেশে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। এই লক্ষ্যটা থাকার কারণে আর এবং আল্লাহর সাহায্য থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই কঠিন মুহূর্ত থেকে আমরা মানে সফল হয়ে ফিরে আসতে পেরেছি বলে মনে হয়। আচ্ছা, মানে পড়াশোনার যে পরিবেশটা আসলে কেমন ছিল, টিচারদের যে সহযোগিতাটা এবং সার্বিকভাবে শিক্ষার মানটা আপনার কাছে কেমন মনে হয়েছে? এখানে মূলত আমি যদি বলি, আমি ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো এইখানে আসলে মূলত ইরান চেষ্টা করছে যে প্রত্যেকটা প্রভিন্সে যে বড় বড় প্রভিন্স আছে সেখানে বিশ্ববিদ্যালয় মানে নিয়ে আসা, মানে এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু যেগুলো একটু ছোট প্রভিন্স সেগুলোতে দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের সাবজেক্ট কম, কিন্তু আসলে প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয় চেষ্টা করেছে যে পোস্ট গ্রাজুয়েশনের একটা সুযোগ সুবিধা থাকার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন থাকার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং হাসপাতালের যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সেগুলো সেভাবে তৈরি করা, একটা স্টেপে স্টেপে তৈরি করা। তো এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে, এবং সেখানে আমরা যখন যাই তখন দেখেছি যে আমরা 2013 লাস্টে যখন যাই তখন দেখেছি যে আমাদেরকে বিদেশি যে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করতে গেছে, তো তখন প্রথম সারির যে আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি তেহরান, সিরাজ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের পরে যারা সেখানে মানে ভর্তি বা গিয়েছে পড়াশোনা করতে, তারা কিন্তু সেই প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আর পায়নি সুযোগ। এটার মূল কারণটা হচ্ছে যে তারা চেষ্টা করেছে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুল করার জন্য দ্বিতীয় স্তরের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে। মানে তারা চেষ্টা করেছে আসলে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে কীভাবে ধীরে ধীরে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বা বিশ্ব র্যাঙ্কিংয়ে নিয়ে আসা যায়। আর এইখানে মূলত যে কাজটি যেমনটি বলছিলেন যে টিচারদের আন্তরিকতার বিষয়টি বলছিলেন, এখানে আসলে টিচারদের আন্তরিকতার বিষয় আসলে মানে এতই মানে তারা আন্তরিক, বিশেষ করে আমরা যেহেতু বিদেশি শিক্ষার্থী, ভাষাগত সমস্যা থাকতে পারে বা বোঝার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, সেই বিষয়গুলো কীভাবে আন্তরিকতার সাথে শেখানো যায়। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে কোনো কারণে যদি আমাদের নিজেদের মানসিক সমস্যার কারণে বা দেখা যাচ্ছে যে স্ট্রেসের কারণে দেখা যাচ্ছে যে পরিবার থেকে যেহেতু দূরে থাকি, তো সেক্ষেত্রে কিভাবে এই কঠিন অবস্থাগুলো আমরা অতিক্রম করতে পারবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাউন্সিলিংয়ের ব্যবস্থা, এই বিষয়গুলো আমরা দেখেছি। তো সেক্ষেত্রে এই পরিবেশে থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে তাদের একজন শিক্ষার্থী দেশের বাইরে থেকে বিদেশি শিক্ষার্থী হিসেবে যে মানসিক বা অন্যান্য যে সমস্যার সম্মুখীন হওয়ার কথা, সেই সম্মুখীনগুলো আমার কাছে মনে হয়েছে যে সেটা ইরানের পরিবেশ আমার কাছে মনে হয়নি। আচ্ছা, আমাদের যে মেডিকেল যে সিলেবাসটা, সেই সিলেবাস নিয়ে আসলে অনেক কথা আছে শিক্ষার্থীদের মধ্যে, এবং যারা চিকিৎসক যারা আছেন, শিক্ষক যারা আছেন, তাদের মধ্যেও কিছু আত্মসমালোচনা আছে আমাদের যোগোপযোগী করার ক্ষেত্রে বা বৈশ্বিক যে একটা মানদণ্ড, সেই মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে কিছুটা অগ্রগতির বা কিছুটা উন্নয়ন সাধনের কিছু কথাবার্তা আছে আর কি। পাশাপাশি মেডিকেল যারা পড়াশোনা করছেন, প্রত্যেকটা মেডিকেল এরকম কিছু খবর আমরা পাই যে শিক্ষকদের একটি অংশ আছে যারা আসলে শিক্ষার্থীদের উপর অনৈতিকভাবে কিছুটা কি বলা যায় যে পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষায় তাদেরকে থামিয়ে দেওয়া, নানান দিক থেকে তাদের উপর বিভিন্ন কিছু আরোপ করার গল্প আমরা শুনতে পাই। ইরানের এই চিত্রটা আসলে কেমন দেখেছেন? জি ধন্যবাদ, এটাই আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়টি বলবো যে আসলে ওইখানে যেমন শিক্ষার্থীদের জবাবদিহিতা রয়েছে এবং শিক্ষকদেরও জবাবদিহিতা রয়েছে, এবং এই বিষয়টি আপনাকে একটা ঘটনা আমার মানে বইয়ে আমি উল্লেখ করেছি। সেটা হচ্ছে একসময় দেখা গেলো যে আমাদের ক্লাসে 3rd সেমিস্টারে সম্ভবত দেখা যাচ্ছে একটা টিচারের একটা সাবজেক্টে আমাদের পাস মার্ক খুবই কম ছিল, মানে দেখা যাচ্ছে ফেলের সংখ্যাটা খুবই বেশি ছিল। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা অভিযোগ করলো যে আমরা আসলে এই নাম্বারে এতজন পরীক্ষা ফেল করেছে, সেক্ষেত্রে কী করা যায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা জানানোর পরে দেখা যাচ্ছে যে সেই প্রফেসরকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকজ করেছিল যে আসলে শিক্ষার্থীদের পাশের রেট এত কম কেন। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে শিক্ষককে জবাবদিহি করতে হয়েছে যে আসলে আপনার মানে কোনো গ্যাপের কারণে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়েছে, নাকি দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের কারণে এই রেজাল্টটা খারাপ হলো। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে শিক্ষকরা সেখানে দেখা যাচ্ছে একটা নাম্বার দিয়ে তাদেরকে সহায়তা করে একটা পাস রেট একটা ভালো করে দিয়েছে, অথবা দেখা যাচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা নিয়েছে, এরকম কিন্তু আমরা ঘটনা
আমরা দেখেছি। তো সেক্ষেত্রে কেউ যদি আসলে শিক্ষক যদি মনে করি যে আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি বা অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে বলি যদি এরকম ঘটনা ঘটে যে শিক্ষার্থীদের সাথে কোনো অন্যায় করা হচ্ছে টিচাররা বা কোনো কিছু করেছে কেউ, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশ আসলে যে জবাবদিহিতা আছে আমার কাছে মনে হয়নি যে আসলে ইরানে এই অবস্থাটা কোনো শিক্ষকের মাধ্যমে হওয়া পসিবল। আর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তদন্ত কমিটির বিষয়গুলো রয়েছে, এগুলো কঠোরভাবে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে স্টেপ বাই স্টেপ দেখে থাকে। তো এই বিষয়টা আমার কাছে মনে হয়নি যে আসলে এখানে মানে উপায় অবলম্বন করা হয় বা কেউ শিক্ষার্থীদের উপর কোনো কিছু চাপিয়ে দেয়। ধন্যবাদ। আমরা আবার সরাসরি আপনারা বইটি চলে আসি আলোচনার জন্য। আপনি যে বইটি লিখেছেন ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প, বইটা আসলে আত্মজীবনী নাকি তথ্যভিত্তিক? এটা মূলত আসলে আমি যখন ইরানে গেলাম তখন আসলে দীর্ঘ একটি সময় অবস্থানকালে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বিষয়টা শুধুমাত্র নিজের মাঝে না রেখে আসলে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। তো সেই হিসাবে আসলে মূলত আমি মাঝে মাঝে চেষ্টা করতাম যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেই জায়গাগুলোতে এগুলো শেয়ার করা, এবং এর পাশাপাশি আসলে আমি যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলোর সাথে বাংলাদেশের কম্পেয়ার করেছি, বাংলাদেশের কী অবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা, এবং আমি শুধুমাত্র পড়াশোনার মাঝে সীমাবদ্ধ না থেকে আমি চেষ্টা করেছি যে ইরানের জনগণ কিভাবে, বা দেখা যাচ্ছে যে ইরানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কী অবস্থা। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমি আমার বই আমি উল্লেখ করেছি যে আসলে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে যে আসলে কী অবস্থার সম্মুখীন হয়েছে আমি, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন ছিল সে বিষয়গুলো আমি কিন্তু তুলে ধরেছি। তো সেইখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে সেই জায়গা থেকে যে বিভিন্ন ইরানের যে অবস্থাগুলো সেগুলো কিভাবে গল্পের ছলে বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার কতটুকু উন্নতি করেছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে তথ্যভিত্তিক বা দেখা যাচ্ছে ইরানের বিপ্লবের সময় কেমন ছিল বা এখন কি অবস্থা হয়েছে, সার্বিকভাবে এই বিষয়গুলো আসলে নিজের ভাবনা যুক্ত করে আসলে আমি চেষ্টা করেছি যে এটা বইয়ের মাঝে তুলে ধরার জন্য। আচ্ছা, আপনি আপনার জবাবের মধ্যে বলেছেন যে আসলে বিভিন্ন জায়গায় আপনি ক্যাম্পেইনিং যেতেন আর কি। তো ক্যাম্পেইনগুলো আসলে মানে খুব বেশি অনেক ক্ষেত্রে ফলপ্রসূ কোনো বিষয় আসলে না এবং দীর্ঘস্থায়ী কোনো সমাধানমূলক কিছু না আসলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। তো ওখানকার সার্বিক স্বাস্থ্যসেবাটা মানটা কেমন আপনার কাছে মনে হয়েছে বাংলাদেশের তুলনায় যদি আমরা বলতে যাই? পাশাপাশি আপনি যখন ক্যাম্পেইনে যেতেন তখন মানুষগুলো আসলে রোগীরা আসলে এই সেবাটা নেওয়ার ক্ষেত্রে তাদের স্বতঃস্ফূর্ততা কেমন দেখেছেন? প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ, আমি যে প্রভিন্সে ছিলাম ইস্পাহানে, সেটা হচ্ছে দুইটা ইস্পাহানে একটা বাংলাদেশের সমান, মানে এত বড় একটা প্রদেশ। তো সেই হিসাবে আসলে আমরা চেষ্টা করতাম যে প্রত্যেক একটা সেমিস্টারের পরে যে ছুটিগুলো থাকতো সেই ছুটিগুলোতে আমরা আসলে ক্যাম্পে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে ওই ক্যাম্পে যাওয়ার পরে আমরা যে বিষয়টি দেখতাম সেটা হচ্ছে যে আমরা প্রথম মানে ক্যাম্পে যাওয়ার আগেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই এলাকার মানে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করতো যে এখানে কোন কোন রোগে আক্রান্ত রোগী বেশি, তারপর সেক্ষেত্রে কোন কোন মানে আপনার কনসালটেন্টদেরকে নিয়ে যাওয়া যেতে পারে যেখানে রোগীরা স্বাস্থ্যসেবা পেতে পারে, এবং পুরো একটা টিম মানে দেখা যাচ্ছে ডেন্টালের একটি টিম যেত সেখানে, দেখা যাচ্ছে কারো দাঁতের সমস্যা হচ্ছে অর্থের সমস্যার কারণে আমরা যেহেতু ফ্রি একেবারে পুরোপুরি ক্যাম্পিং করতাম, সেক্ষেত্রে জনগণের যে বিষয়টা আমরা মূলত গুরুত্ব দিতাম সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা কীভাবে বাড়ানো যায়। মানে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা তাদেরকে মানে রোগ থেকে মুক্তি থাকার বিষয়টা আমরা করতাম। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যে কাজটি করে বা আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে দেখা যাচ্ছে কেউ অসুস্থ হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি বা ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু সে আসলে জানে না যে আসলে কি কারণে এই রোগটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মূলত চেষ্টা করতাম যে এই ক্যাম্পেইনিং যে প্রত্যন্ত অঞ্চলে যেহেতু শিক্ষার হারও তেমন ছিল না, মানুষকে কিভাবে সচেতন করা যায়, এবং সেই সচেতনতার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার তারা রোগ থেকে আক্রান্ত হওয়ার পরিমাণটা কমে যেত। এবং এখানে একটা উদাহরণ দিতে চাই যেটি আমি আমার বইয়ে উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে এখানে আমরা একবার দেখেছিলাম যে একটা এলাকায় ইস্পাহানের পাশে একটি এলাকায় দেখা যাচ্ছে যে সেখানে আসলে গ্যাস্ট্রিক ক্যান্সারের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। তো সেইখানে আমরা চেষ্টা করলাম যে আসলে এখানে গবেষণা করা যায় কিনা যে এখানে গ্যাস্ট্রিক ক্যান্সারের পরিমাণটা কেন বাড়ছে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে এখানে মূলত কাবাব খাওয়া হয় বেশি, এখানকার জনগণ বেশি কাবাব খায়, এবং সেই কাবাবের ধোয়ার কারণে যে কার্সিনোজেন মানে ক্যান্সারের একটি উপাদান বলা যায়, তো সেই কারণে এখানে ক্যান্সারের পরিমাণটা বাড়ছে। তো আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা সেখানে সচেতন করলাম মানুষকে, তার কয়েক বছরের পরে দেখা যাচ্ছে যে আরেকটা রিসার্চ পেপার বের করার পর দেখা গেলো যে সেখানে কিন্তু ক্যান্সারের রোগের পরিমাণটা কমে গেছে। তো সেক্ষেত্রে আমরা মূলত এই বিষয়টিকে আমরা দেখেছি যে আমরা এবং আমাদের টিচাররা আমাদেরকে এই বিষয়টা বলছিল যে একজন চিকিৎসক শুধুমাত্র একজন চিকিৎসক হবেন না, একজন গবেষক হবেন, এবং যাতে করে দেখা যাচ্ছে স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সরাসরি বইটা ফিরতে চাচ্ছি। আপনি আসলে বলেছেন বইটা আসলে তথ্যভিত্তিক করার আপনি চেষ্টা করেছেন। তো এই কথাগুলো বইয়ের মাধ্যমে না বলে সোশ্যাল মিডিয়ায়
ছড়িয়ে দিলে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার জয়কার, আপনি ইউটিউব, ফেসবুক অথবা যে কোনো মাধ্যমে আপনি লিখতে পারতেন বা বলতে পারতেন, আসলে কেন বইয়ের চিন্তা? এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমি প্রথমে লিখতাম, লেখার পরে এখনো লিখি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা বলার তো ব্যাপার জি থাকে। জি ইউটিউবে বলার মাধ্যমে তো সেক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে যে আমার ফলোয়ার কতজন আছে বা কতটুকু আছে। আর আমাদের বাংলাদেশে যত বা পুরো বিশ্বে দেখা যাচ্ছে যত টাইম যাচ্ছে ডিজিটাল হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আসলে আমরা যত মানুষকে কিভাবে জানাতে পারি বা এঙ্গেজ করতে পারি সেই বিষয়টি আমি গুরুত্ব দিয়েছি। এবং এখানে বলা যায় যে সেটা হতে পারে যে নিউজ মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে নিউজ পোর্টালগুলো যেগুলো আছে সেই জায়গাগুলোতে চেষ্টা করতাম যে নিয়মিত লেখার চেষ্টা করতাম, বিশেষ করে প্রথম সারির যে সংবাদপত্রগুলো আছে সেই জায়গাগুলোতে লেখার চেষ্টা করেছি, যাতে করে যত বেশি পারা যায় আসলে মানুষের কাছে পৌঁছানো যায়। তো আমার কাছে মনে হয়েছে যে এইগুলো অনলাইন ভিত্তিক হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফিউচার কি হবে বা এগুলো কতদিন সে সার্ভারে থাকবে এই বিষয়গুলো চিন্তা করার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে এটার একটা স্থায়ী সংগ্রহশালা বলা যায়, রাখা যায় কিনা। তো সেই হিসাবে আসলে আমার কাছে সেই আগ্রহটা তৈরি হয়েছে যে আসলে একটি বইয়ের মাঝে যদি আমি একটি লিপিবদ্ধ করতে পারি, আমার মনে হয় যে একটা স্থায়ীভাবে একটা সংগ্রহ থেকে যাবে। এবং বই পড়তে যারা আগ্রহী তাদের মাঝেও এই জিনিসটা আমরা এই মাধ্যমেও অনেক মানুষের কাছে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতিতে যারা ভূমিকা রাখতে চায় তারা হয়তোবা এই মাধ্যমেও উপকৃত হতে পারবে মনে হয়। আচ্ছা, আপনার ভেতরে যে কথাগুলো ছিল সেই কথাগুলো এই বইয়ের মধ্যে আপনি রূপ দেওয়ার চেষ্টা করেছেন আর কি। তো কথাগুলি কি পূর্ণ হয়েছে, আরো কি অপূর্ণতা আছে কিনা বা আরো কোনো বই আসবে কিনা? এটা আসলে আমি মূলত চেষ্টা করেছি এখানে যে মেডিকেল পড়াশোনা এবং ইরানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লিখতে। তো সেই ক্ষেত্রে এইখানে আসলে মূলত ইরানের মেডিকেল সেক্টরটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং ইরানের যারা মেডিকেল পড়াশোনা করতে চায় বা তাদের সাথে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ এবং হোস্টেলের পরিবেশ, সেখানকার খাবার বা দেখা যাচ্ছে যে সেই খাবারগুলো কেমন এবং টিচারদের আন্তরিকতা, টিচারদের ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে বেশি উল্লেখ করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আমার পরিকল্পনা আছে আগামীতে দেখা যাচ্ছে যে ইরানের যে ইসলামী বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের পরে দেখা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার কতটুকু উন্নতি হয়েছে বা দেখা যাচ্ছে ইরানের কালচার বা সংস্কৃতি, ইরানের মানুষগুলো কেমন, তাদের পরিবেশটা কেমন, তারা কোন জিনিসগুলো পছন্দ করে বা আমাদেরকে কি চোখে দেখে, তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন, বা দেখা যাচ্ছে তাদের যে এখন যে রাজনৈতিক যে অবস্থা বিরাজ করছে সেই রাজনৈতিক অবস্থাকে প্রেক্ষাপটগুলো কেমন বা কিভাবে এই পর্যন্ত আসলো, সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ চাইলে হয়তো বা আগামীতে বই লেখার ইচ্ছা আছে। জি, ধন্যবাদ। ইরানের মেডিকেলের কোন দিকটি আসলে আপনাকে আকৃষ্ট করতো এবং এই বিষয়গুলো আপনি আপনার বইয়ের মধ্যে এনেছেন কিনা? এখানে হ্যাঁ, বইগুলো প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে চেষ্টা করেছি আসলে যে ইরানের সার্বিক যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য। এবং এখানে আকৃষ্ট করার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে টিচারদের আন্তরিকতার বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং আমার হোস্টেলের যারা কলিগ ছিল বা দেখা যাচ্ছে আমার ক্লাসমেট ছিল তাদের একটা আন্তরিকতা। এবং আমি যখন ফার্স্ট ইয়ারে যাই তখন আমি দেখেছি যে আসলে আমার সাথে কয়েকজন বন্ধুর আমার পরিচিত হয়েছিল এবং বইও আমি উল্লেখ করেছি সেই বিষয়টি, যে আমি চেষ্টা করেছিলাম যে কিভাবে ইরানিদের সাথে ইন্টারাকশন বাড়া যায়। কারণ আমি দেশের বাইরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে একটা একাকিত্ব অবস্থা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে চেষ্টা করেছি প্রথম ফার্স্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে যে ইরানিদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। এবং আমরা সেই ফার্স্ট ইয়ারে আমার মনে আছে যে আমরা একটা গ্রুপ খুলেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সেই গ্রুপের মাধ্যমে দেখা যাচ্ছে যে আরও 10-15 জনকে একত্রিত করেছি আমরা, বিভিন্ন আয়োজনের চেষ্টা করেছি। এবং এই জিনিসটা তখন তারা কিন্তু একটা জিনিস অবাক হয়েছে যে আসলে একজন বিদেশি শিক্ষার্থী হিসাবে আসলে দেশের বাইরের পরিবেশ থেকে এসে আমাদের সাথে কিভাবে এতটা কমিউনিকেশন করছে। এবং এই জিনিসটা আসলে আমার নিজেকে বড় মনে করার জন্য না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো দেশের বাইরে করার কারণে আমার কাছে মনে হয় যে মানসিক প্রেশারগুলো আমার কাছে কম ছিল। এবং তারা আমি আগে যাওয়ার কারণে তারা নিজ থেকে আমাকে হেল্প করার জন্য এগিয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে তাদের আন্তরিকতার বিষয়টা এবং তাদের ব্যবহার এবং সার্বিকভাবে চারপাশের পরিবেশগুলো আমার কাছে আকৃষ্ট করেছে। এবং হাসপাতালগুলোর পরিবেশ এবং খাবার পরিবেশ, চিকিৎসকদের জন্য যে খাবারগুলো ব্যবস্থা, এবং আপনার দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষগুলোর বা দোকানে গেলে দেখা যাচ্ছে বিদেশি হিসাবে কিভাবে ট্রিট করছে, এই জিনিসগুলো আমার কাছে অবশ্যই ভালো লেগেছে। আচ্ছা, একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করতে চাই। ইরানের যে প্রতিবাদী মানসিকতাটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আর কি, বিভিন্ন বিষয়ে অনেক সময় পররাষ্ট্রনীতিগুলো বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের নতজন থাকে, কিন্তু ইরানের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যের যে ব্যাপারগুলো রয়েছে সেখানে সবসময় তারা চেষ্টা করেছে সোচ্চার থাকার ক্ষেত্রে আর কি। আসলে আপনি তাদেরকে সরাসরি দেখেছেন, কি গুণটা, কি বৈশিষ্ট্য আপনি মনে করেন যে তাদেরকে প্রতিবাদী হওয়ার জন্য বা এর কারণ কি
আসলে কেন তার প্রতিবাদী হয়? জি ধন্যবাদ। আসলে আমি একবার প্রথমে বলেছিলাম যে আসলে চেষ্টা করেছি যে মেডিকেল পড়াশোনার পাশাপাশি সাধারণ মানুষের সাথে একটা ইন্টারাকশন করার জন্য বা কথা বলার জন্য বা তাদের সাথে একটু বসে আলোচনা করার জন্য। তো সেইখানে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে 1979 সালে যে বিপ্লব হলো সেখানে দেখা যাচ্ছে যে রেজা শাহ পাহলভিকে মানে বিতাড়িত করা হলো এবং সেই পরিবেশে সেই অবস্থায় দেখা যাচ্ছে ইরানি জনগণ কিভাবে একত্রিত হয়েছিল, তাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য কিভাবে জীবন দিয়েছে। তো সেই জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয়েছে যে সেই মানে শহীদের তাদের মাঝে একটা মানে আকাঙ্ক্ষা রয়েছে এবং তাদের নিজেদের দেশকে রক্ষার জন্য এবং কিভাবে মানে যত কিছু হোক নিজেদের মাঝে বিভেদ থাকতে পারে, রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু দেখা যাচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য কিভাবে একত্রিত হওয়া যায় সেই বিষয়টিকে আমরা লক্ষ্য করেছি। এবং এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছিল তখন যখন আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় যে বিক্ষোভগুলো হয়েছে, ইরানের ইন্টারনাল যে বিক্ষোভ হয়েছে বা দেখা যাচ্ছে এখনও যদি বলি যে আমেরিকা বা ইসরায়েল যে হামলাগুলো করছে সেই সময় কিন্তু তখন কিন্তু তারা কিন্তু দেখছে না আসলে আমেরিকা বা ইসরায়েল যে এখানে আমরা ইরান সরকারের বিরোধী কাউকে মারছি বা দেখা যাচ্ছে ইরান সরকারের পক্ষে যারা আছে তাদেরকে মারছি কিনা বা বোমাটা কোথায় পড়ছে। তো সেই ক্ষেত্রে এই মনোভাব কিন্তু তাদেরকে মানে সরকারের বা নিজেদের দেশের স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু সেই মনোভাবটা তৈরি করছে। তো সেই ক্ষেত্রে আসলে দীর্ঘ একটি সময়ের আমার কাছে মনে হয় যে সেই বিপ্লবের পর থেকে বলি বা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে আপনার ইরানের স্বাধীনতা রক্ষার জন্য তাদের একটা মনোভাব তৈরি হয়েছে যে আসলে ইসরায়েল এবং আমেরিকার কাছে মাথা নত করা মানে আসলে আমার দেশটাকে তাদের কাছে সঁপে দেওয়া, এই বিষয়টা তারা মনে করে। এবং যদিও এখানে একটা বিষয় বলতে চাই সেটি হচ্ছে যে ইরানের সরকার বিরোধী একটা পার্সেন্টেজ অবশ্যই আছে যে ইয়াং জেনারেশন বা বলি তাদের যেহেতু অর্থনৈতিক অবস্থার কারণে অর্থনৈতিক যে অবরোধ রয়েছে পশ্চিমা বিশ্বের সেই কারণে একটা বিষয় থেকে যায়। কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে তাদের সার্বিকভাবে একটি বিচার যদি বলি তাহলে দেখবো যে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা এক এবং সবাই নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে প্রস্তুত। জি, আমরা আবার একটু বইয়ে ফিরবো। বইটি আসলে আপনি কাদের জন্য লিখেছেন? এটা যেহেতু বইয়ের নামই হচ্ছে ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প, তো সেক্ষেত্রে ইরানে যারা ডাক্তার হতে চায় বা বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা দেশের বাইরে পড়াশোনা আগ্রহী এবং বলে যে দেশের বাইরে যদি অল র্যাঙ্কিংয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো মেডিকেল বিশ্ববিদ্যালয় থাকে তাহলে এবং ভালো পরিবেশ থাকে তাহলে সেক্ষেত্রে সে জায়গাগুলো চয়েসের লিস্টে রাখে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই বইটা তাদের জন্য বিশেষ করে যারা আসলে মূলত দেশের বাইরে ইরানে বিশেষ করে পড়াশোনা করতে চায় এবং এছাড়াও কেউ যদি মনে করে যে দেশের বাইরে স্কলারশিপে পড়াশোনার অন্য জায়গায় সুযোগ আছে কিনা বা স্কলারশিপ কীভাবে পাওয়া যেতে পারে সেই বিষয়গুলো আমি উল্লেখ করার চেষ্টা করেছি। এর পাশাপাশি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যারা জানতে আগ্রহী এবং দেখা যাচ্ছে যে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতিগুলো হয়েছে এবং 1979 সালের যে বিপ্লবের পরে আমরা দেখেছি যে ইমাম খোমেনি রহমতুল্লাহ যিনি হয়তোবা শহীদ হয়েছেন, তো উনি কিন্তু চেষ্টা করেছিলেন যে বাংলাদেশি চিকিৎসকদেরকে নিয়ে গেছিলেন সে সময় এবং সেখানে কিন্তু ইরানের চিকিৎসা ব্যবস্থা উন্নতির ক্ষেত্রে বাংলাদেশি চিকিৎসকদেরও কিন্তু অনেক ভূমিকা রয়েছে। এই বিষয়টি কিন্তু অনেক জনগণ আমার কাছে বলেছে ক্যাম্পে। তো সেই হিসাবে আসলে সেই ইরানের স্বাস্থ্য ব্যবস্থাকে কতটা উন্নতি লাভ করলো আমরা এখন কোন পর্যায়ে আছি, তো সেই ক্ষেত্রে আসলে ইরানের স্বাস্থ্য ব্যবস্থা আমার কাছে মনে হয়েছে যে যারা এই বইটি পড়বে যে সেই ইরানের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিগুলো বা কিভাবে উন্নতি করা যায় বা ডিজিটালাইজ করা যায় সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা চিকিৎসক আছে তারা এই বইটি নিলে আমার কাছে মনে হয় যে উপকৃত হবেন এবং বিভিন্ন আইডিয়া পাবেন বলে মনে করি। আচ্ছা, আপনি এমবিবিএস করার পরে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের মধ্যে আপনি আছেন, তো ওই পর্বে থেকে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কিন্তু সময়গুলো যায় আপনাদের, ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার থাকে, আবার বইয়ে বসে মানে টেবিলে বসে পড়াশোনার ব্যাপার, সামগ্রিক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যেই একটি বই লিখে ফেললেন আর কি, মানে কিভাবে কাজটি সম্পাদন করতে পেরেছেন? প্রথমত আসলে আমি এমবিবিএস করার পর আসলে এখনো পোস্ট গ্রাজুয়েশনে মানে প্রক্রিয়া চলছে, পড়াশোনা চলছে। তো এই অবস্থায় আসলে একটা কঠিন মুহূর্ত ছিল শুরু থেকে, যেহেতু আপনার পড়াশোনার ভাষা আলাদা, ইরানের সংস্কৃতির বিষয়গুলো রয়েছে, মানসিক চাপের যে বিষয়টি বলছিলাম। তো আমার ইচ্ছাটা প্রথম থেকে এই জিনিসটা ছিল যে আসলে আমি আমার নিজের যে জ্ঞানগুলো অর্জন করছি বা যে জিনিসটি দেখছি সেই জিনিসটি আসলে নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় যে এই লক্ষ্যটা আমাকে এত দূর নিয়ে এসেছে যে এই বইটা আমি শেষ পর্যন্ত মানে প্রকাশ করার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে আসলে প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছি বা বিভিন্ন আইডিয়া দেখছি, সেই জায়গাগুলো কীভাবে লিখে রাখা যায় বা পরবর্তীতে দেখা যাচ্ছে সেই জায়গাগুলো সেই লেখাগুলো একত্রিত করে এবং নিজেদের নতুন কিছু আইডিয়া বা সব মিলে মানে ইরানে থাকা অবস্থায় এবং ইরান থেকে ফেরত আসার পরে আমি যখন এখন কর্মজীবনে যখন দেখছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা বা হাসপাতালগুলোর পরিবেশ, তখন আসলে কম্পেয়ার করার সুযোগ হচ্ছে যে আসলে ইরানের পরিবেশটা এমন ছিল আর বাংলাদেশের পরিবেশটা এমন ছিল। সেক্ষেত্রে আমার
আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাকে সহায়তা করেছে যে আসলে একটা বই লিখতে মানে দুইটা কম্পেয়ার করে একটা মানে কিভাবে একটা ভালো একটা আপডেট দেওয়া যায় মানুষকে বা যারা আগ্রহী ইরানের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানতে, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অনেকটা বড় হেল্প করেছে। আপনি বই লেখার মূল প্রেরণাটা বলেছেন, পাশাপাশি কাদের জন্য বই লেখেন সেটাও বলেছেন। তো আমি একটু এক টাইনে জানতে চাই মোটামুটি, সেটা হচ্ছে যে এই বইয়ের মাধ্যমে আসলে আপনি কি বার্তা দিতে চান? এই বইয়ের মাধ্যমে আমার কাছে যে বার্তাটা আমি বলবো সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে যে আসলে দীর্ঘ একটি সময় আমি ইরানে ছিলাম 7 বছর। তো সেক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে যদি কেউ আসলে যদি না যায় বা ওখানে অবস্থান না করে, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে ইরানের অবস্থা বা সার্বিক অবস্থা, ইরানের স্বাস্থ্য ব্যবস্থা যদি বলি, তারা জানার সুযোগ নেই। কারণ আমরা যে মিডিয়াতে যে বিষয়গুলো দেখি, সেই মিডিয়াতে আসলে সেভাবে প্রচার করা হয় না এবং অনেক বলা যায় যে ভুল তথ্য প্রচার করা হয় বা এক পেশি সংবাদ প্রচার করা হয়। এবং আমি যে বিষয়টি বলছিলাম যে ইরানের শুধুমাত্র পড়াশোনার মাঝে না থেকে ইরানের জনগণের সাথে যেহেতু আমি চেষ্টা করেছি কথা বলার বা তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করেছি, আমার কলিগদের সাথে, আমার ফ্রেন্ড সার্কেলের সাথে, তো সেই ক্ষেত্রে আসলে ইরানের সার্বিক যে অবস্থা, ইরানের স্বাস্থ্য ব্যবস্থার যে মূল যে ভিত্তিটা বা ইরানের স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতিটা হয়েছে বা কোন কোন ক্ষেত্রে কেউ যদি চায় যে তাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চাইবে, তো এই বিষয়গুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি এই বইয়ের মাধ্যমে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। এবং আগেও যে বিষয়টা বললাম যে দেশের বাইরে যদি কেউ মেডিকেল পড়াশোনা করতে চায়, তাহলে সেক্ষেত্রে ইরান একটি ভালো একটি চয়েস হতে পারে। তো সেক্ষেত্রে ইরানে কীভাবে পড়াশোনা করতে পারে বা অন্য অন্য দেশে স্কলারশিপ কীভাবে পেতে পারে, এই বিষয়গুলো আমি আসলে এই বইয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এমন একটা সময়ের মধ্যে আসলে দাঁড়িয়ে অনুষ্ঠানটা করছি যখন ইরানের বিপ্লবের যে নেতা, সেই নেতার সন্তান, ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু মানে শহীদ হয়েছেন বলে একটা গুঞ্জন, এবং রাষ্ট্রীয় বার্তাও এই বিষয়টি পরিষ্কার করেছে যে উনি মারা গেছেন। তো মারা যাওয়া না যাওয়ার বিষয়টি আমরা আসলে আলোচনায় আনতে চাই না। আপনি ওই মেডিকেলে পড়ার সময় খামেনির ব্যাপারে মানে ইরানের সাধারণ নাগরিকদের ধারণা কেমন, মানে তারা কিভাবে দেখে তাদের এনে থাকে? আসলে এই বিষয়টি আসলে আমি দুইভাবে বলি যে আমি আপনার বলেছি কথার মাঝে যে আসলে সরকারের বিরোধী এবং সরকার পক্ষে একটা বিষয় হচ্ছে যে ধর্মীয় যে সরকারটা রয়েছে ইরানের সংস্কারপন্থী এবং কট্টরপন্থীর একটি বিষয় থেকে আছে। তো সেক্ষেত্রে আসলে মূলত যারা কট্টরপন্থী তাদের যে সমর্থকরা রয়েছে তারা মূলত আসলে ইমাম খামেনিকে খুবই পছন্দ করতেন এবং তার যে ধর্মীয় নেতা যে ইয়াটা আছে, তাদের যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো মেনে চলতেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকেও যে শোক র্যালি হয়েছে, সেখানে হাজার হাজার জনগণ কিন্তু সেখানে নেমে এসেছে রাস্তায় তার হত্যার প্রতিবাদে। তো সেই ক্ষেত্রে আসলে জনগণের মাঝে এই জিনিসটা কাজ করেছে যে আসলে ধর্মীয় নেতা হিসাবে মানে ইসলামী বিপ্লব যে 1979 সালে যে বিপ্লব হয়েছে সেই জায়গা থেকে ইরানকে এতদূর নিয়ে আসছে। এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে যে পশ্চিমা বিশ্বের সাথে চোখ রাঙিয়ে কথা বলার যে সাহসটা দেখিয়েছে উনি। তো এই জিনিসটা তাদের কাছে, আমার কাছে মনে হয় যে মানে যারা ইসলামী বিপ্লবের পক্ষে তাদের কাছে এই জিনিসটা তাকে মানে পছন্দের একটি কারণ বলা হয়। আর আরেকটি বিষয় যেটি বলবো, আরেক পক্ষ যেটি আছে সেটি হচ্ছে যে সবসময় সেই অংশটা ছিল যেটি রেজা শাহ পাহলভির যে মানে ঘরানার যারা আছে তারা অবশ্যই সেই ধর্মীয় নেতাকে সেভাবে পছন্দ করতেন না। এটির বিভিন্ন কারণ থাকতে পারে, যেহেতু অর্থনৈতিক অবরোধের কারণে দেখা যাচ্ছে যে ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কেন ধর্মীয় নেতা মানে পশ্চিমা বিশ্বের সাথে নেগোসিয়েশন না করে দেখা যাচ্ছে তাদের নিজেদের জায়গায় স্থির রয়েছে, এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে আসলে দুইটা মতই পাওয়া যায় যে আসলে উনি কেমন মানুষ ছিলেন। তো সার্বিকভাবে দেখা যাচ্ছে যে বিশেষ করে নতুন প্রজন্ম এবং বিপ্লবের যারা ধারণ করে নিজেদের মাঝে এবং তাদের পরিবারগুলো বা তাদের সন্তানরা, তাদের মাঝে এই জিনিসটা আমি দেখেছি যে তাদের মানে ভালোবাসার মানুষের জায়গায় তিনি একজন ছিলেন। এবং এটার বহিঃপ্রকাশ ঘটেছে গতকালকে উনি যখন শহীদ হলেন, তখন বিভিন্ন রাজপথে যে মানুষগুলো নেমে এসেছে তার মানে শোক র্যালিতে বা বিক্ষোভে, এই বিষয়টি আমার কাছে মানে সেটি প্রকাশ হয়েছে আমার কাছে বলে মনে হয়। ধন্যবাদ জনাব ডাক্তার কামরুজ্জামান নাবিল। আপনার বইয়ের মাধ্যমে যে আপনি বিষয়গুলো মানুষকে জানানোর চেষ্টা করেছেন, আমরা সেই বিষয়গুলো যেন সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে সহজে, আমরা সেই প্রত্যাশা করি। এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমাদের অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার এই সৃষ্টিশীল কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সেজন্য আপনার জন্য শুভকামনা থাকলো। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে এরকম আরও কোনো বই, চিকিৎসকদের লেখা কোনো বই নিয়ে রিভিউর জন্য আপনাদের সামনে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।